দাগটা ও। চলুন চলুন স্যার। হ্যাঁ, এই ছবি তো ওরই, কিন্তু 5 বছর আগে তোর কোনো কপালে কাটা দাগ ছিল না। তবে কি তাহলে আমাদের অতীতের গোপনের কথা জানলো কেমন করে? আমার মুখের দিকে তাকিয়ে অমন হা ঘুরে কি দেখছো? না, দেখছি তোমার ওই কপালের দাগটা। না মানে তুমি তো জানো এই কুম্ভ মেলা থেকে আমার ভাই তোমাকে সত্যি সত্যি খুন করতে চেয়েছিল, নাকি এটা অন্য কোনো দাগ? আরে না না না, অন্য দাগ আবার কিসের হয়? আমি আমার ভাইকে চিনতে ভুল করলাম, নাকি তোমাকে? এই জন্যই বলে মেয়েদের কান পাতলা, শুনে কম, লাফায় বেশি। কি কি বললো? আরে বাবা, আমি তোমার চন্দ্র। চন্দ্র না অন্য কেউ, এটা একদিন ঠিক প্রমাণ করবই। ওয়েট এন্ড ওয়াচ। এতদিন ধরে শরীর দিয়ে চেক আপ করানোর পরেও বুঝতে পারলে না যে আমি তোমার স্বামী? আমাদের অতীতের গোপনের কথা আমাকে দুর্বল করে দিয়েছে। তবে আজ কিসের সন্দেহ? তাই সেই সন্দেহ দূর করার জন্য আমি যাব সেই নার্সিংহোমে, যে নার্সিংহোমে তোমার চিকিৎসা হয়েছিল। চলো চন্দ্র, আমাকে সেই নার্সিংহোমে নিয়ে চলো। গিয়ে কোনো লাভ হবে না, কারণ কোনো নার্সিং হোমে আমার চিকিৎসা হয়নি। এটা আমার জন্মগত দাগ। কি করবো বলো? তাই তুমি তোমার কাছে ধরা পড়ে যাও। তার মানে তুমি পঙ্কজ মানে বদ্ধ গোখর, বহু কেসের দাগি আসামি। আমি মার্ক একটা পিওর হারামি। কেন তুমি আমার এত বড় সর্বনাশ করলে? ছেলের নাম সর্বনাশ রাখতে কি আমি কি করবে বলো? যাবো তা তো হয়ে গেছে। চলো আমরা দুজনে এবার স্বামী স্ত্রীর সুখে সংসার করি। না, না, আমি সবাইকে ডাকবো। ডাকো ডাকো, আমি বলবো তুমি আমাকে জোর করে বাড়িতে রেখেছো। তা না হলে নিজের স্বামীকে চিনতে পারে না, কেউ বিশ্বাস করবে? আমার এত বড় সর্বনাশ করে এই কথাটা বলতে তো লজ্জা হচ্ছে না একটা কাপড়? অমনি দোষটা আমার হয়ে গেল। এই জন্যই বলে নারীর জাত নিজেদের দোষ দেখে না, সবসময় পুরুষদের দোষ খুঁজে বেড়ায়। বলে পুরুষদের নাকি লজ্জা নেই। আরে বাবা, লজ্জা তো মেয়েরাই সরিয়ে দিয়েছে। তা না হলে যে দুনিয়ায় 2 টাকার চকলেটও পুরোটাই দামি কাগজ দিয়ে ঢাকা থাকে, সেখানে মহামূল্যবান মেয়েদের যৌবন অর্ধেকটাই ফাঁকা। ধর্ষণ হলেই মিটিং মিছিল আন্দোলন চিৎকার, অথচ প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে শতাধিক পুরুষ স্ত্রীর কাছে নির্যাতিত, অবহেলিত, লাঞ্ছিত। তবু তারা মিটিং আন্দোলন করে না কেন জানো? লজ্জায় মানুষের সঙ্গে বলতে পারে না, নিজের যন্ত্রটা বুকের মধ্যে চেপে রেখে দেয়। অতএব প্রমাণিত, পুরুষের এখনো লজ্জা আছে। লজ্জা যদি থাকতো তাহলে পুরুষগুলো নির্লজ্জ ভাবে নারীদের পিছনে ঘুরঘুর করতো না। লজ্জা নীরবে থাকে না, নীরবে থাকে নারীদের ভয়। ঠিক আজ থেকে তুই যেমন ভয় পেতে শুরু করবি, আমার ভয়ঙ্কর রূপ দেখে তুই আঁতকে উঠবি। এরপর কোনো মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা তো দূরের কথা, তুই মেয়েদের দেখলে চমকে উঠবি। সামান্য একটা মেয়ে হয়ে আমার মতো পুরুষকে ভয় দেখাচ্ছিস? মেয়েদেরকে যারা সামান্য ভাবে, তোর মতো কামান্দ পশুরা। তোরা দেখিস মেয়েদের ড্রেস, আর ভারতের দুটো মেয়ে করলে ওই পাকিস্তানকে শেষ। তুই তো কোন তুচ্ছ। আরে আমাকে মেরে ফেললে তোর পেটের বাচ্চাটা কাকে বাবা বলে ডাকবে? ও সহ্য যন্ত্রণা, এই কথাটা মনে হলে আমার সারা শরীর শিউরে উঠছে। মনে হচ্ছে অজান্তে অপবাদে মানবিকতা দংশনে চলছি। মনে হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এই ধ্বংসের খেলায় মেতে ওঠা ওই শয়তানটাকে আমি খুন করি। শান্ত হও, শান্ত হও। একবার ভালো করে ভেবে দেখো, আমাকে মেরে ফেললে তোমার শাশুড়ি মা মরবে, না, না, আমার গায়ে হাত দেওয়ার সাথে সাথে তোমার স্বামী চন্দ্রের জীবনটা আমার চন্দ্র, বলো না তুমি একবার আমার চন্দ্র কোথায়? তাকে কাছে পেতে চাও? তাহলে আমি যা যা বলবো আমার কথা শুনতে হবে। আমি তোমার সব কথা শুনবো। আমার চন্দ্রের জন্য আমি আমার প্রাণটুকু দিতে
তোমার প্রাণ চাই না, তবে যতদিন আমি সিবিআইয়ের হাত থেকে মুক্তি পাচ্ছি ততদিন আমাকে স্বামী বলে তোমাকে বাড়িতে রাখতে হবে। আমার কাছে মিটে গেলে আর আমি তোমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসবো না। ভেবে দেখো কি করবে। মনে রেখো, আমি পঙ্কজ, বহু রেপ কেসের দাগি আসামি। আমি মালটা একটা জাত হারামি। হে ঠাকুর, এখন আমি কি করব? তাহলে কি সিবিআইকে সব কথা খুলে বলে দেবো? তাহলে যদি আমার চন্দ্রকেও, না 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 না, আমার চন্দ্র বেঁচে থাকে, কিন্তু এই মুহূর্তে গ্রামের সবাই যদি জেনে যায় ও আমার চন্দ্র নয়, আমাকে সবাই কি বলবে? আমার সন্তানের কি হবে? আমি যে আর ভাবতে পারছি না। এই মুহূর্তে মা যদি সব কথা জেনে যায় তাহলে আঘাতে হয়তো মা, না 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 না, তাহলে তো চন্দ্রকে দেওয়া কথা আমি রাখতে পারবো না। তার থেকে এই বাড়িতে ওর সাথে স্বামী স্ত্রীর অভিনয় করে চলে বলে কৌশলে জানবো আমার চন্দ্র কোথায়। তারপর ওই শয়তান দেখবে এই পদ্মর ভয়ঙ্কর রূপ। রাজি? আমি আমি রাজি। তোমাকে সব জেনে শুনে নীরব হয়ে থাকতে হবে, কারণ তুমি আমার চেয়ে বড় বিপদে। আসলে তোমার সাথে আমার সম্পর্কটা অনেকটা ওই লুঙ্গির মতো, না পারবে খুলতে, না পারবে পড়তে। আর আমি তোমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এই ভট্টাচার্য বাড়িতে একটা একটা করে মারবো ছবল। আমি দেখবো ভট্টাচার্য বাড়ির ধ্বংস। আর জীবন থেকে একে একে সবাই চলে গেছে, কিন্তু এ বহৎ এ আমাকে ছেড়ে যায়নি, যাবে না, যাবে না কোনোদিন। কারণ যে তোমার পরম বন্ধু, এ আমাকে ছেড়ে যাবে না, কখনো যাবে না, কখনো না। আমি পেয়েছি এমন বন্ধু, পেয়েছি যে আমায় ছেড়ে যাবে না, যাবে না। আমি পেয়েছি এমন বন্ধু, পেয়েছি যে আমায় ছেড়ে যাবে না, যাবে না। জীবন মরুতে চলে যাব, আমায় কেউ খুঁজে পাবে না। ও আমি পেয়েছি এমন বন্ধু, পেয়েছি যে আমায় ছেড়ে যাবে না, যাবে না। জীবনের ভালোবাসা মিথ্যে, বাজারে যায় পাওয়া যায় কিনতে। জীবনের ভালোবাসা মিথ্যে, বাজারে যায় পাওয়া যায় কিনতে। মানুষ কি করে যে হয় অমানুষ, মানুষ কি করে যে হয় অমানুষ। কেউ কারো মন বোঝে না, মন বোঝে না। আমি পেয়েছি এমন বন্ধু, পেয়েছি যে আমায় ছেড়ে যাবে না, যাবে না। যে আমায় ছেড়ে যাবে না, যাবে না। যে আমায় ছেড়ে যাবে না, পারলাম না, পারলাম না। ওদের কাউকে আমি বোঝাতে পারলাম না আমি কোনো দোষ করিনি, অথচ সবাই আমার করবে। হারিয়ে গেল, হারিয়ে গেল আমার আমার স্বপ্ন, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার নিজের জন্মদাতা বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিল। আমার দিদি, আমার ভালোবাসা। বলতে পারছি না পূজা,
বিশ্বাস করো পূজা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি পূজা, ভীষণ ভালোবাসি। চোখ বন্ধ করলে ভেসে আসে তোমার সেই মুখ, মনে পড়ে যায়, মনে পড়ে যায় হারিয়ে যাওয়া সেই স্মৃতি। পূজা, পূজা বিশ্বাস করো পূজা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি পূজা, ভীষণ ভালোবাসি। অর্ঘ্য, তুমি কোথায়? অর্ঘ্য, অর্ঘ্য, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? অর্ঘ্য, আমি তোমাকে হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। সাগরে নদী মিশে ভরে দিলি মন তুমি এসে। শেষ না হয় আবেশ, মন সেই তো চায়, নিশিদিন স্বপ্ন দেখে শুধুই যায়। শেষ না হয় আবেশ, মন সেই তো চায়, নিশিদিন স্বপ্ন দেখে শুধুই যায়। নয়ন চায় যারে পায়ে তারে এ আধারে, শোনো জীবনে মধুর মেশে লিখে দিলে নাম আহা ওহো হো হো। না হয় আবেশ, মন সেই তো চায়, নিশিদিন স্বপ্ন দেখে শুধুই যায়। শেষ না হয় আবেশ, মন সেই তো চায়, নিশিদিন স্বপ্ন দেখে শুধুই যায়। নয়ন চায় যারে পায়ে তারে এ আধারে, শোনো জীবনে মধুর বেশে লিখে দিলে নাম তুমি এসে। সাগরে নদী মিশে ভরে দিলি মন তুমি এসে। আহা হা হা ওহো হো হো। আহা হা হা পূজা, 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 তুমি কোথায় পূজা? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাকে যাস আমি কি আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? যাস শালা। আপনি যাই বলুন না কেন, আমি আমার সন্দেহের জায়গা থেকে নড়ছি না। কিন্তু এটাও ঠিক স্যার, ভট্টাচ বাড়ির সকলে ওকে ছেলে হিসেবে মেনে নিয়েছে।
এমনকি ওনার স্ত্রীও বলেছে যে তার স্বামী। তাছাড়া ছেলেটার মুখে শুনলেন তো, যেদিন দুর্ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল চন্দ্রবাবুর ফুলশয্যা। তাহলে উনি কি করে এই ঘটনার সঙ্গে? তবু ওর কপালের দাগটা আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। একই জায়গায় একই রকম কি করে হতে পারে? তার চেয়ে বড় প্রশ্ন হলো, ওই বাড়ির চাকর চাকরানি পাড়া প্রতিবেশী সবার কাছে সূক্ষ্মভাবে তদন্ত করে জানতে পেরেছি ওর কোনো যমজ ভাই নেই। তাহলে একই রকম দেখতে দুটো মানুষ হয় কি করে? আমার মাথা গুলিয়ে যাচ্ছে স্যার, এটাও তো ঠিক। তবে এইসব প্রশ্নের উত্তর দিতে পারে একজন, তাকে আমাদের খুঁজতে হবে। কে স্যার? পদ্মদেবীর ভাই অর্ঘ্য। কারণ আমরা জানতে পেরেছি ওই অর্ঘ্যই চন্দ্রবাবুকে মার্ডার করার চেষ্টা করেছিল। কিন্তু কেন মার্ডার করার পেছনে তার কি মোটিভ ছিল? স্যার স্যার, ওখানে কে জানে শুয়ে আছে, কেউ মার্ডার হয়ে যায়নি তো? কোনো মাতাল হবে হয়তো। আপনি ঠিকই বলেছেন স্যার, কিন্তু এই ছেলেটাকে কোথায় যেন দেখেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে স্যার, মনে পড়েছে। কুম্ভ মেলায় ভিডিও ফুটেজে চন্দ্রবাবুর সঙ্গে ওই ছেলেটাকে দেখেছিলাম। তাহলে তো ওর কাছ থেকে কিছু তথ্য পাওয়া যেতে পারে। মদকে শুয়ে আছিস কেন? ওর বলছি কে? তোর চন্দুত ভালো করেছে দেখ। এই ছবিটাকে তুই চিনিস? এই তোমার জামাইবাবু। তার মানে তুই অর্ঘ? হ্যাঁ, আমি অর্ঘ। তোর জামাইবাবুকে খুন করতে গিয়েছিলি কেন? না না, আমি আমার জামাইবাবুকে খুন করতে যাইনি। বুঝতে পেরেছি, সহজে বলবি না। সিবিআই দপ্তরে নিয়ে যে টর্চার করলেই তবেই বলবি। মারতে মারতে আমাকে মেরে ফেললো, তবু আমি সত্যি কথা বলবো, আমি আমার জামাইবাবুকে মারতে চাইনি। তাহলে তোর জামাইবাবুর কপালে দাগটা হলো কেমন করে? জানি না জানি না জানি না জানি না। তবে তবে সেদিন কুম্ভ মেলায় আমি আর জামাইবাবু দাঁড়িয়েছিলাম, হঠাৎ একদল অঘরী সাধু আমাদেরকে ঠেলে নিয়ে চলে যায়, আমাকে মাটিতে ফেলে পিষে দিয়ে চলে যায়। তারপর থেকে জামাইবাবুকে আর খুঁজে পাইনি। অঘরী সাধু সে আবার কেমন? এক ধরনের তান্ত্রিক হিন্দু সন্ন্যাসী। অদ্ভুত এক সাধন জীবন। শ্মশানে বাস, মানুষের মাথার খুলিতে করে জল খায়, শ্মশানের মরা পচা মাংস খায়, এমনকি মৃতদেহের সাথে যৌন সম্পর্ক করে। সে কি? উদ্দেশ্যদের মোক্ষলা। এদের মধ্যে কিছু শয়তান নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ভণ্ডামিও করে। যেমন এই সাধুটা। এই সাধুটা, এই সাধুটা। না 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 না, কোনো কথা লুকাবি না, তুই সব জানিস, সব জিনিস বল। ও কে আমি জানি না, ও কে আমি জানি না, তবে তবে ওকে আমি একদিন দেখেছি। বলবো বলবো, আজ আজ আমি সব কথা বলবো। আমি তখন কলেজে যেতাম, লুকিয়ে লুকিয়ে আমার বন্ধুদের সাথে তোর কথা অনুযায়ী এই সাধু বাবা তোর জামাইবাবু নয়। অর্থাৎ একই রকম দেখতে দুজন ব্যক্তি, চুলদারি ছিল বলে তুই চিনে উঠতে পারিসনি। এই সাধু বাবা আর তোর জামাইবাবু একই রকম দেখতে, আগের ছবিটা দেখলে তা বোঝা যায়। তার মানে ক্রিমিনালটা এতগুলো খুনের কেসের আসামি হয়েও ওই শ্মশানে বাস করছিল। শ্মশানে লুকিয়ে থাকবে আমি ভাবতেও পারিনি। সাধারণত এই সমস্ত ভয়ঙ্কর শ্মশানে কেউ যায় না বলে এখানেই পেতেছিল নতুন কারবার। তাহলে আমরা যদি অঘরীদের আশ্রয়গুলোকে তল্লাশি করি তাহলে পাবো স্যার? না, পাবেন না। কারণ আমার বিশ্বাস ওই ক্রিমিনালটা চন্দ্রবাবুকে সরিয়ে ভট্টাচ বাড়িতে আশ্রয় নিয়েছে। আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন। হতে পারে, হতে পারে, কেন আমার জামাইবাবু এভাবে আমাকে ফাঁসাতে পারে না, এত বড় মিথ্যে কথা বলতেই পারে না। তাহলে কি পুনরায় ভট্টাচ বাড়িতে যাবো স্যার? না, এখন শয়তানটাকে ঘাঁটিয়ে লাভ নেই। ও যেমন আছে থাক। তার আগে আমাদের ওই চন্দ্রবাবুকে খুঁজে বার করতেই হবে। তাহলেই প্রমাণ হবে ওই শয়তানটার আসল পরিচয়। কিন্তু শয়তানটা যদি চন্দ্রবাবুকে খুন করে? তাহলেও আমাদের খুনের প্রমাণ করতে হবে। কেননা ছদ্মবেশে থাকা মানুষটাই যে পঙ্কজ, সেটা প্রমাণ করা কঠিন। আমার মনে হয় স্যার, ওই অঘরী রাস্তানায় কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে। হতে পারে। অর্ঘ্য আস্তানা চেনে, ওর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তাই তো সবার আগে অর্ঘ্যকে ওই বাড়ি থেকে তাড়িয়েছে। অর্ঘ্যকে আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। অবশ্যই স্যার, কারণ আমাকে প্রমাণ করতে হবে যে আমি আমার জামাইবাবুকে মারতে যাইনি। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, দুজন ব্যক্তি একই রকম হয় কি করে? এর মধ্যেও রয়েছে অনেক রহস্য। এবার হয়তো এই রহস্যের উদ্ঘাটন হবে। চলুন আমরা তল্লাশি চালাই। অঘরীদের অঘরীর- আস্তানা।
মাকে শ্রদ্ধা ভক্তির সাথে মন ভরিয়ে তুলেছি, কিন্তু পদ্ম মুখে তালা লাগিয়ে নীরব থাকলেও ভেতরে ভেতরে যে আমার সর্বনাশের প্রহর গুনছে সেটা আমি ভালোভাবে বুঝে গেছি। তাই তো বিস্ফোরণ হবার আগে আমি আমার কাজগুলো ঠান্ডা মাথায় গুছিয়ে নিতে চাইছি। আমার সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেছে দাদা ভাই, বাহ। আমি অলরেডি রেডি, শুধু ওই গাড়িতে উঠলেই হলো। আমাদের জন্য বাইরে গাড়ি অপেক্ষা করছে। এই সাবধানে যাস পূজা, দার্জিলিং থেকে ফিরে আসার পর তোদের বিয়েটা দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। দাদা ভাই তুমি নিশ্চিন্ত হলে এ বিয়েতে আমার মত নেই। কেন? তাই পূজার আজকে দার্জিলিং যা হবে না। এই তুমি কি বলছো বৌদি? আমি অলরেডি মেন্টাল প্রিপারেশন নিয়ে নিয়েছি। হ্যাঁ? ভুল করছো পূজা। বাঙালি ঘরের মেয়ে হয়ে বাঙালির ঐতিহ্য সভ্যতা সব ভুলে গেছো বৌদি, তাই বিয়ের আগে একটা অচেনা পুরুষের সাথে তুমি দার্জিলিং বেড়াতে যাচ্ছ। বৌদি আরে বাবা, ওরা শুধু বেড়াতে যাচ্ছে না, ওরা বর্তমান প্রজন্মের ছেলে মেয়ে, নিজেদের ভবিষ্যতের কথা ভাবতে চলেছে। ইয়েস, তার জন্য এই বাড়ি যথেষ্ট। তার জন্য ওকে দার্জিলিং যেতে হবে না। পূজা, একটা কথা মনে রেখো, পুরুষ চরিত্র যদি এত সহজেই চিনে যাবে, তাহলে 10 বছর প্রেম করে আর 12 বছর সংসার করার পর ওই কোর্টে ডিভোর্স হতো না। আচ্ছা কি ব্যাপার বলো তো বৌদি? তুমি কথাটা তো সোজা করে বললেই পারতে যে তুমি চাইছো আমি তোমার ভাইকেই বিয়ে করি, তাই তো? তাই। তুমি ঠিকই বলেছো পূজা, এই কথাটা তোমাকে সোজাভাবে না বলতে পেরে ঘুরিয়ে আমাদের বাধা দিচ্ছে। কিন্তু আমি কারো কোনো কথা শুনবো না। আমি একবার ঠকেছি, তাই দ্বিতীয়বার যাতে আমাকে ঠকতে না হয় তার জন্য আমি দার্জিলিং যাবই। পূজা, তুমি তো আমার ভাইকে 5 বছর ভালোবেসেছিলে। ভালো- তাকে যখন চিনতে পারলে না, তাহলে ভাবলে কি করে যে এই কয়েকদিনের পরিচয়ে এই বহিরাগত ছেলেটাকে তুমি চিনে যাবে? পূজা, দার্জিলিং কেন, চাঁদে যাওয়ার জন্য বৈজ্ঞানিকরা যে যন্ত্র আবিষ্কার করেছে তাতে তুমি চাঁদকে চিনতে পারবে, কিন্তু এমন কোন যন্ত্র আবিষ্কার করেনি যাতে তুমি ওই মানুষ চিনতে পারবে। তবুও পূজা আমার সঙ্গে যাবে। Yes. বাস অ্যাক্সিডেন্ট হয় বলে কেউ বাসে চাপা বন্ধ করে না। অলরাইট, তাই আপনার ভাই ঠকিয়েছে বলে যে আমি ঠকাবো তা নয়। ইয়েস, চলে এসো পূজা। হ্যাঁ চলো রাখি, চলো। না, পূজা এই বাড়ি থেকে যাবে না। আমি বলছি ও যাবে। তাছাড়া ও দাদা যখন দায়িত্ব নিয়ে পাঠাচ্ছে তখন তোমারই বা বাধা দেবার কি আছে বৌমা? আসলে ঘরের বউকে বউয়ের মতো রাখা উচিত না। বেশি মাথায় তুলে নিয়ে রাখলে এরকম কর্তৃত্ব ফলাতে চাইবে। আমি কোনো কর্তৃত্ব ফলাতে চাইছি না মা, আপনি আমার কথা শুনুন, পূজাকে আটকান, নাহলে হয়তো পূজার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমার চন্দ্র যথেষ্ট জ্ঞানী, ও কোনো ভুল করতে পারে না। পূজা, মামনি? এখনো তোরা এখানে দাঁড়িয়ে আছিস? এখনই যা। ও আমার লাকি মামনি, আমার beautiful আমি সোনা মামনি, আমার মিষ্টি মামনি। আচ্ছা মামনি, আসি। দাদা ভাই, ভাই, এতদিন পরে মনে হচ্ছে যে বহু জন্মের ফলে এমন দাদা ভাই পেয়েছি। আসি দাদা ভাই, আসি। বাই দাদা ভাই, বাই। বাই মামনি, বাই। বাই বৌদি, বাই। আসছি মা, আসছি দাদা। আপনারা কোনো চিন্তা করবেন না, পূজার দায়িত্ব যখন আমি নিয়েছি ওকে আমি সুখী করবই। পূজা, পূজা, আমার কথা শোনো, পূজা, পূজা যেও না, পূজা শোনো, যেও না, পূজা। মা, আমি আপনাকে কেমন করে বোঝাবো, আপনার ছেলে চন্দ্র। আমার চন্দ্র কি ভুল সিদ্ধান্ত নিয়েছে? আমি আপনার কাছে হাত জড়ো করে অনুরোধ করছি, পূজার বিয়ের সিদ্ধান্তটা আপনি পাল্টে ফেলুন, নাহলে হয়তো এই বাড়িতে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। তুমি কি চাও আমার বোনের সাথে তোমার ভাই বিয়ে দেবো? মা, তুমিও কি চাও ও যা চাইছে? না বৌমা, সেদিন তোমাকে এ বাড়ির বউ বলে তোমার ভাইয়ের সঙ্গে আমি তাড়িয়ে দিইনি। অযথা অশান্তি সৃষ্টি করলে আমি কিন্তু তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব। কথাটা যেন মনে থাকে। মা, পূজার ভবিষ্যৎ নিয়ে তুমি কোন খেলায় মেতে উঠেছো? ভাবছি বিদেশে যেখানে মেয়েরা বিমান চালাচ্ছে সেখানে এদেশের মেয়েরা মোবাইল ঘাটছে, সিরিয়াল দেখছে, কোনো রোজগার করছে না। এত সুন্দর একটা মেয়ে বেকার হয়ে ঘরে বসে থাকবে, তাই তোকে আমি কাজে লাগিয়ে দিয়েছি। শয়তান, জানোয়ার,
এই বাড়িতে সবার মুখে হাসি ফোটানোর জন্য আমি তোর সর্বস্ব মেনে নিয়েছি, তাহলে তুই কেন আমাদের এত বড় ক্ষতি চাইছিস? তুমি যে লুকিয়ে লুকিয়ে চন্দ্রের খোঁজ নিচ্ছ সেটা আমি জেনে গেছি। এমনকি তুমি যে একদিন আমাকেও এই বাড়ি থেকে তাড়াবে সেটাও আমি বুঝে গেছি। তাই ভালোই ভালোই বলছি, পূজাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়, নাহলে কিন্তু আমি সবাইকে সব কথা এবার বলে দেব। বলো বলো, তাতে সবাই তোমাকে খারাপ ভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সবাই বলবে তুই সবকিছু জেনে শুনে কি করে একটা পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে পেটে বাচ্চা নিয়েছিস। বলুক, তবু আমি তোকে ছাড়বো না রে জানোয়ার। সেই এক গালাগাল, এই এক গালাগাল শুনে শুনে কানটা আমার পচে গেছে। আরে বাবা, এত ভালো ভালো গালাগালি থাকতে কোথায় জানোয়ার, শয়তান, আর কি কিছু নেই? এবার গালাগাল দেব না, এবার আমার পায়ের জুতো খুলে মারতে মারতে তোকে এই বাড়ি থেকে তাড়াবো। দেখ শয়তান। তুই তোর পায়ের জুতো খুলে আমার মুখে ধরে ধরেছিস, এবার আমি আমার পায়ের জুতো দিয়ে তোকে ঘাসের মতো পিষে মেরে ফেলবো রে। পারবি না, পারবি না, কারণ দুর্বল ঘাসকে কেউ পায়ে পিষে মেরে ফেলতে পারিনি, বরং তোর মতো শয়তানের শ্মশানের ওপর নতুন করে গজায়। সামান্য একটা মেয়ে হয়ে আমার মতো বাজ পাখির সঙ্গে পাঙ্গা নিতে চাইছিস? সময়ের ব্যবধানে নয়, ওই বাজ পাখিকে মরার পর ওই পিঁপড়ে গুলোই খুবলে খুবলে খায়। আরে সে তো মরার পর, তোরা তেমন কোন অস্ত্র আছে যে আমাকে মারবি? ননসেন্সটা কি বলছে শুনুন আপনারা। শোন রে জানোয়ার, বিষাক্ত নখ কাটার জন্য নয়, কোনো কুড়ুলের প্রয়োজন হয় না, একটা ছোট ব্লেডই যথেষ্ট। বেশ তো, তবে কেটেই ফেল, দেখি তোমার কত ক্ষমতা। আজই বুঝে যাবে। বোঝাবো তো নিশ্চয়ই, ইঞ্চিতে ইঞ্চিতে বোঝাবো যে নারীরা পুরুষের থেকে কোনো অংশে কম না। এই তোরাই ভুলে যাস, যে মেয়েটা লুকোয় ক্ষত সেই মেয়েটা ডান পিঠে নয়, যে মেয়েটা কালীর মতো সব সময় সেই লক্ষ্মী নয়, যে মেয়েটা আদর করে ধরতে জানে মাতৃরূপ সেই মেয়েটাই শত্রু হলে ধরতে জানে দুর্গা রূপ। মারা গেল নাকি? মেরে নাকি দুর্গা অসুর নিধন করবে। আরে কোন মানদাতার আমলে একটা রিল বানিয়েছিল, প্রতিবারই মহালা এলেই দেখা, আর ওরা ভাবছে মেঝেটার মধ্যে বেশি আছে কি? তবে কেবল বাচ্চাটা নষ্ট হয়ে গেল। না না, এটা আমি ঠিক করিনি। হাজারো এটা তো আমারই সন্তান ছিল। কিছুদিনের জন্য হলে তো ওর স্বামী আমি হয়েছিলাম। তাহলে মরার সময় একটু কাঁদা দরকার। কে আছিস? প্যাথোস মিউজিকটা একটু ভালো করে বাজা না বাবা। ওটা নয়, আরে এটাও নয়। আমি ততক্ষণে ভেতর থেকে একটু কাঁদিয়া তুই অমন করে কাঁদছিলি কেন? কি এত রক্ত বৌমা এভাবে পড়ে? মা, মা
কিছুতে আমার কথা শুনছিল না, তাই তোকে আমি মেরে ফেলেছি। এখন কি হবে মা? পুলিশ যদি এসে আমাকে ধরে নিয়ে যায়, আমার জেল হবে, নইলে ফাঁসি হবে। না না, তোর কিচ্ছু হবে না, তোর কোনো ভয় নেই। কোনো কাক পক্ষীও টের পাবে না যে তুই মেরেছিস। তুই লাশটাকে কোথাও লুকিয়ে দে। এবার বুঝতে পারছেন বদ্ধ নির্যাতন কেন বেড়েছে? এই মা আমাকে নিজের ছেলে জানে বলে আমাকে বাঁচাচ্ছে, অথচ অন্য কেউ এতক্ষণ কিন্তু পুলিশ ডাকতো। তোর কোনো ভয় নেই, তোর কিচ্ছু হবে না, আমি তো আছি। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ে আঘাত বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে শিয়রে থাকো, কত ঝড়ে আঘাত বাঁচিয়ে রাখো। মমতাময়ী তুমি নিভালে, আয় বাছা চলে তুমি বাড়ির দিকটা দেখো, কেউ যেন ভেতরে না আসে। আমি ততক্ষণে লাশটাকে খিড়কির দরজা দিয়ে ফেলে দিয়ে আসি। যাও যাও। আমি ওদিকটা দেখছি। যাও। যা করার খুব সাবধানে করিস কিন্তু, খুব সাবধান, যাও। খুব সাবধান। যাও। একদিকে দেখ, এবার ভাব, রক্তে হাত দিবি নাকি টাকায়? রক্তে হাত দিলে তোর রক্ত ঝরবে, আর টাকায় হাত দিলে তোর ভবিষ্যৎটাই বদলে যাবে। আমি যদি বাইরে গিয়ে সব বলে দিই তাহলে বৌদিমণির মতন আমাকেও মেরে দেবে। না না বাবা, না না, কাউকে কিছু বলা যাবে না, কাউকে কিছু বলা যাবে না। তার চেয়ে বরং টাকাটাই নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, টাকাটাই নেব, টাকা। কিরে কালী, কি ভাবছিস? না না, মানে আমি আমি টাকাই নেব। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের যা, বাড়ির দিকটা দেখ, কেউ যেন ভেতরে না আসে। যা ঠিক আছে দাদাবু, ঠিক আছে। যা। দেখলে তো, যে মায়ের জন্য তুমি এত কষ্ট করলে, সে তোমার বিপদে পাশে দাঁড়ালো না। যে কালীকে তুমি এত ভালোবাসতে, সেও চলে গেল, টাকা নিল। কেন বুঝো না এই পৃথিবীতে কেউ
তোরা এসে গেছিস, ওদেরকে এক্ষুনি রক্ত মাংস খাওয়া যাবে। খাওয়াবো খাওয়াবো, তোদেরকে এক্ষুনি আমি রক্ত মাংস খাবো। তবে তোদেরকে খাওয়ানোর আগে এই পদ্মের রক্ত আর মাংস আমি আর একজনকে খাওয়াবো। কাকে জানাবি? বলবো না, নিজেদের চোখেই দেখতে পাবেন। तीन तो कांति न था गलंती है। ओए बाबा, ये तो तीन तो नॉय, ये तो थो कांति डबल गलंती है। ये बिन बाबू कालों थुदा नेताय डाला नेताय खुदा মোলা মানত বাতিয়ে তোলে এমনি দেতার দাদু। বুঝলেন দাদা, হে হে বিপিন বাবুল কালো মুখুদা মেতাই ডালা মেতাই কুদা মোলা মানত বাতিয়ে তোলে এমনি দেতার দাদু। এই বিপিন বাবুল কালো মুখুদা মেতাই ডালা মেতাই কুদা মোলা মানত বাতিয়ে তোলে এমনি দেতার দাদু। এই বিপিন বাবুল কালো মুখুদা, এই বিপিন বাবুল কালো মুখুদা, এই বিপিন বাবু বদলে গেছে। বস্তালবাদীর বল একেবারে বদলে গেছে। যেখানে মদের নাম উত্তোলন করা যেত না, এখানে বহুদিন ভয়ে সবাই দলা, এখানে আমার মতো সবাই মদ খাচ্ছে। ভাবছি তন্দ দাদা বাবু কি করে এভাবে বদলে গেল। যে থাকতো আমার ঠাকুরের নাম নিয়ে থাকতো, তে এখন রামেল বোতলে ডুবে গেল। এবারে মেয়ে এই যে বেলাতে গেল আর পিলে এলো না। বৌদিমণি বৌদিমণি যে কোথায় গেল তাও বুঝতে পারছি না। কেউ 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 মুখ খুলতে না, কেউ মুখ খুলতে না। গিল্লিমাও বিলাতি তাই গা ভাতিয়েতে। আর কালি তেও লুপ পাল্টে ফেলেতে। কেমন মানিয়েছে? লতুনা বালে তুপন্না না না থাবন্তির কাটাকাটি তো হলে যাবি। সত্যি বলছিস? তান্ত পাবি, তুই সিনেমাতে তান্ত পাবি, তবে যদি হিটলে তলিত থাকে। মানে তোকে একবারে হিটলের মতো দেখতে লাগতে। আমি না তোর সঙ্গে মহদা করছিলাম, বিথা ধরতে না তো। তাহলে তোর একটা ছবি তুলে ফেসবুকে তেলে দে, দেখবি কত লাইক পড়ে যাবে, লাইক পড়ে যাবে। তুই সত্যি বলছিস? একটা ফটো ফেসবুকে ছাড়লে লাইক পড়ে যাবে? তাহলে দাঁড়া, বুঝলি, আমি একটা সেলফি তুলে নিই, বুঝলি, দাঁড়া। এইভাবে সেলফি তুললে আমদেব বামদেবের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে। দোকাতলা কাউকে করতে হবে না। কিছু বললে
ভাবতি কি ভাবছিস? ভাবতি বাপের কাপড় থিলে দেয় মেয়ের কাপড় কিনতে, বাপের কাপড় থিলে দেয় মেয়ের কাপড় কিনতে, আর মেয়ের কাপড় খুলে দেয় ফেসবুকে ছবি থাকতে। ও শুধু আমরাই ছবি ছাড়ি? এই তোদের মতন ছেলেরা যখন হতে চায় নারী, মুখে রাখে না দাড়ি, কানে গোজে দুল, আর মাথায় লম্বা চুল। টেনশন হয় তেজন্য ভীতন টেনশন হইলে ঠেলেলা না থালি আর মেলা না লুঙ্গি পলে। এই দেখতে কথা, এই বৌদি মানে কথাই তুই জানিস? না না, বৌদিমণি কোথায় আমি কি করে জানবো? আমি জানি না বৌদিমণি কোথায়। এই কি ব্যাপার বলতো, বৌদি মনে কথা জিজ্ঞাসা করলে তুই তো কিছু লুকোতে তার। কি ব্যাপার আজকাল তো হাল তলন পোথা গাথা খেল পরিবর্তন, এত টাকা পাত্তিত কোথায়? কেন দাদা বউ দেয়, তোকেও তো মদ কিনে দেয়। হ্যাঁ দেয় দেয়, কিন্তু কেন দেয় সেই প্রশ্নটাই তো আমাকে। আচ্ছা আচ্ছা, বৌদিমণি কোথায় যেতে পারে? তার খবরে তোদের কি দরকার? তাছাড়া এখানে তোদের কি অভাব আছে? অভাব টাকা ভালো, তা নাহলে আবার থবাব তাই খালা বয়ে দেয়। সেটাই তো হচ্ছে, কারণ তোদের বৌদিমণি বেড়াতে যাবার নাম করে সেই যা বাড়ি থেকে বেরোলো এখনো পর্যন্ত ফিরলো না। পদ্মমা, কদিন হলো মেয়েটা একটা ফোন পর্যন্ত করেনি। গত রাতে একটা দুঃস্বপ্ন দেখলাম। আমার পদ্ম কেমন আছে, সে কোথায়? সেই কথাই আপনিই তো ভালো করে বলতে পারেন। আপনার মেয়ে বেড়াতে যাবার নাম করে সেই যা বাড়ি থেকে বেরোলো একটা ফোন পর্যন্ত করেনি। মনে হয় কোনো পর পুরুষের সঙ্গে পালিয়ে গেছে। না না বেয়া, এমন কথা বলবেন না, ও আমার সেরকম মেয়ে নয়। আপনার ছেলেকেও তো আমরা ভালো মনে করতাম। সেদিন কি ঘটনা ঘটালো সে? ছেলে মেয়েদের আর দোষ কি বলুন? যেমন বাবা মা হয় ভগবান তো তাদের ছেলে মেয়ে তেমনই দেয়। বেয়াল, ভুল ভুল শিক্ষায় শিক্ষিত করেছেন মাস্টার মশাই। শিক্ষা মানে পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষা হলো ন্যায় নীতি আদর্শের পথে চলাকে শিক্ষা বলে। কিন্তু আমি তোদের সেই শিক্ষাই দিয়েছি, জীবনে সফল হতে গেলে কোনো ডিগ্রি নয়, শিক্ষার আসল অর্থটা বোঝা জরুরি। আচরণ, সততা আর জ্ঞান, এই তিনটি গুণই একজনকে বড় করে তোলে, কোনো সার্টিফিকেট নয়। তাহলে কেন কেন ওরা আজ আমায় খুনি চরিত্রহীন সার্টিফিকেটটা ধরিয়ে দিল? আপনি কোনো চিন্তা করবেন না মাত্রামতাই, আমার মন বলতে বৌদি কোনো খারাপ কাজ করতে পারে না, তে ওরকম মেয়ে নয়। তাহলে কেন সে বাইরে বেরিয়ে গেল? আর কেনই বা কাউকে কোনো খবর পর্যন্ত দিল না? আজ ওদের লেখাপড়া শিখিয়ে সবার সামনে ওরা আমার উঁচু মাথাটা নিচু করে দিলে। না না, ওকে আমি খুঁজবো, ওকে আমি খুঁজবো, ওকে জিজ্ঞাসা করব, কেন রে মা তুই সবার সামনে আমার উঁচু মাথাটা নিচু করে দিলি রে মা? তাই সবার আগে ওকে আমায় খুঁজতেই হবে। ওই রকম একটা বেয়াদব মেয়েকে খুঁজতে যাওয়ার দরকার কি? সত্যটা জানার জন্যে এতদিন ধরে মনের মধ্যে যে সন্দেহটা বাসা বেঁধেছে, সেটা সত্যি না আপনাদের কথা সত্যি, নাকি লুকিয়ে আছে এর মধ্যে কোনো গোপন রহস্য? তাই সবার আগে ওকে আমায় খুঁজে বের করতেই হবে। মাস্টার মশাই, কারণ সত্য মিথ্যার মধ্যে মানুষ হয়ে গেছে আজ দিশেহারা। সকল আসল নকল চিনতে গিয়ে হারিয়ে যাচ্ছে বিশ্বাস, যার জন্য বনের পশু পাখি জন্তু জানোয়াররাও তাদের জাতিকে দেখে চিনে নেয় এ আমার জাতি। তাই তারা বিশ্বাস করে একসাথে দল বেঁধে ঘুরে বেড়ায়। আর মানুষ বুদ্ধিজীবী প্রাণী হয়েও ঠকতে ঠকতে একাকিত্ব হয়ে যাচ্ছে, একাকিত্ব হয়ে। মাত্রামতাই ঠিক কথা বলেতে, একদম ঠিক কথা বলেতে। তাহলে কালের মতো মেয়ে না থাক, আজ আমি কিছু বলবো না, শুধু বৌদিমণিকে খুঁজবো। বৌদিমণি, বৌদিমণি। আমি তাহলে আসি কিন্তু। হ্যাঁ যা। এই শোন, এইদিকে শিগগির আয়। সেদিনের কথা ঘুণাক্ষর যেন কেউ জানতে না পারে। ঠিক আছে গিনিমা, ঠিক আছে।
বাঁচাতে হবে, যেমন করেই হোক ওই চন্দ্রকে আমায় বাঁচাতেই হবে, কারণ ওই আমার একমাত্র ছেলে, ও ছাড়া আমার আছে কি? কিন্তু পদ্মর কথাও তো আমি মন থেকে মুছে ফেলতে পারছি না। কেন যে চন্দ্রকে ওইভাবে মেরে ফেললে যাকে যা হারিয়ে গেছে তা তো আর আমি ফিরে পাবো না, যা আছে তাকে আঁকড়ে ধরে আমাকে বেঁচে থাকতে হবে, কারণ ওই চন্দ্রই হলো আমার একমাত্র নয়নের মণি। বম শঙ্খ জয় ভোলেনাথ, জয় জয় ভোলেনাথ। ওরা আজ আমাকে মৃত নারীর দেহ দিয়ে গেছে। ওই অপরীরা বলেছে মৃতদের সাথে যৌন সম্পর্ক করলে নাকি সাধনায় সিদ্ধি লাভ হয়। তাই ওর মুখের দিকে না তাকিয়ে, কিন্তু মৃতদেহের সাথে যৌন সম্পর্ক এই কি করে সম্ভব? না না, আমাকে সিদ্ধি লাভ করতেই হবে। কোনো দ্বিধা সংকোচ নয়, ওর মুখের দিকে না তাকিয়ে বম শঙ্খ জয় ভোলেনাথ, জয় জয়। এবার আমি ওকে খাবো। ওরা আমাকে এখানে জোর করে বসিয়ে তোমার সাধনের আসলে বসিয়েছে। ওরা কুপথে হাঁটলেও আমি এতদিন নিষ্ঠার সাথে তোমার সাধনা করে এসেছি। তাহলে কেন কেন আজ তুমি আমাকে এই দৃশ্য দেখালে? তুমি তো একদিন সতী মায়ের দেহ নিয়ে শুরু করেছিলে ভয়ঙ্কর দণ্ড। আজ ওকে তোমাকে বাঁচাতেই হবে, তা না হলে তুমি দেখবে আমার দণ্ড। বম শঙ্খ জয় ভোলেনাথ, জয় জয় ভোলেনাথ। কে কে আপনি? আপনার
কপালে তো কোনো কাটা দাগ নেই। কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারিনি। আমি যে আজ বড় অসহায়। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? আজ আজ আমি বড়ই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। একটু একটু জল, একটু একটু জল। আমি যে আজ বড়ই অসহায়, আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নেই। তাই আমার চোখের জল দিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করলাম। তোমার চোখের জলে আমি আমার তৃষ্ণা নিবারণ করলাম। কেন এমন সাধক হয়ে গেলে? কেন তুমি এই কথা আমাকে বললে না? ওই অঘরীরা আমাকে জোর করে তুলে নিয়ে এসে এই সাধনের আসনে বসিয়েছে। ওরা বলেছে আমি যদি কোনোদিন বাড়ি ফেরার চেষ্টা করি তাহলে ওরা আমার বাড়ির সবাইকে মেরে ফেলবে। তাই নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়ে আমি তোমাদের মুখে একটু হাসি ফোটাতে চেয়েছি। আমাদের মুখে হাসি ফোটাতে গিয়ে আমাদের যে চরম ক্ষতি করে দিলে। এসব কি বলছো তুমি? আচ্ছা, আমার আমার মা কেমন আছে? মা মা, উনি হয়তো না কিছু জেনে খুব ভালোই আছেন। বাহ, কিন্তু আমি তুমি তোমার ছদ্মবেশে ওই পদ্ম গোখরো কেড়ে নিল আমার স্বামীত্বের অধিকার। আমার গর্ভে এলো ওর সন্তান, তাকে অত্যাচার করে। তুমি হাসছো, আমার প্রতি অত্যাচারে তুমি আজ হাসছো। অত্যাচার নয়, ব্যভিচার করেছো তুমি। তাই তো আমাকে দেখতে পেয়ে সব গল্প শোনাচ্ছ। চন্দ্র, ছি, 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 ছি। তুমি এতখানি নীচ। এতই যদি তোমার যৌবনের ক্ষুধা, তাহলে রাস্তার পাশে গিয়ে দাঁড়াতে পারতে। এসব তুমি কি বলছো চন্দ্র? আমি সত্যি ওকে চিনতে পারিনি। চুপ করো। দয়া করে আর পুরাণের কোনো গল্প তুমি শোনাতে শোনা। কারণ তুমি কোন সত্য যুগে রামায়ণের অহল্যা নও। তুমি কলি যুগে মর্তের মেয়ে। এই যুগে কোনো মানুষ দেবতাদের মতো ভিন্ন রূপ ধারণ করতে পারে না। অতএব তাছাড়া আমার কোনো ভয় নেই যে আমার মতো দেখতে হবে। সুতরাং তুমি যা বলছো সব মিথ্যে। আমি কোনো মিথ্যে বলছি না, যা বলছি আমি সব সত্যি বলছি। এই তোমাদের মতো পুরুষের সন্দেহ চলে দেবতা থেকে মানব, সত্য যুগ থেকে এই কলিযুগ, সবাই নারীকে অবিশ্বাস করে এসেছে। তাই তুমি এই কথা বলতে পারছো। পদ্ম, এই তোমাদের মতো পুরুষের সন্দেহের জন্য অহল্যাকেও যে পাথর হয়ে থাকতে হয়েছিল, সত্যি সীতাকেও পাতাল প্রবেশ করতে হয়েছিল। জানি না আজ মরতে আমার জন্য কোন দুর্ঘটনা অপেক্ষা করছে। তুমি কেন হে পুরুষ, যুগ যুগ ধরে তোমাদের কাছে নারীরা হবে অবহেলিত। এই তোমাদের ঝুঁকি করতে গিয়ে কেন নারীরা হবে লাঞ্ছিত নিপীড়িত? কোন মূল্যবোধের অবজ্ঞায় ভণ্ড রাজার নগ্ন মুখোশ, মুখ আর মুখোশের কি নিদারুণ প্রতিচ্ছবি। কেন এই ছেঁড়াছিড়ির অনুভূতির মধ্যে নারী সারা শরীর জুড়ে মলাটবন্দি হয়ে থাকবে? উত্তর দাও পুরুষ, উত্তর দাও। চন্দ্র, চলো না আমরা আগের মতো আবার সুখে শান্তিতে সংসার করি। না, তোমার সাথে আমি কোথাও যাব না। তোমার মতো একটা চরিত্রহীনা কলঙ্কিনীর সাথে আমি কিছুতেই সংসার করতে পারবো না। কোনদিন তোমাকে স্ত্রী বলে মেনে নিতে। তাই সংসারের মায়া ত্যাগ করে সাধন পথে
আমি অখরি সদয় হতে চললাম। চন্দ্র, চন্দ্র, আমাকে ছেড়ে যেও না তুমি। আমি যে আজ বড় অসহায়, আমার যে চরম বিপদ, এই বিপদ আমি তোমাকে পাশে পেতে চাই। তুমি আমাকে ছেড়ে যেও না চন্দ্র, আমাকে ছেড়ে যেও না। তোমার মতো কলঙ্কিনীকে আমি ত্যাগ করলাম। জীবন জানি না মেলাতে কি পেলাম, আমি কি পেলাম। জীবন জানি না মেলাতে কি পেলাম, আমি কি পেলাম। শূন্যতে ভরে গেলাম, শূন্যতে ভরে গেলাম। জীবন টাকা জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি চন্দ্র! চারিদিকে এত অন্ধকার, কিছুই তো ভালো করে বোঝা যাচ্ছে না। একটা আওয়াজ হবে হয়তো। ওই তো, ওই তো, ওই ঝোপের আড়াল থেকে ওই আওয়াজটা শোনা যাচ্ছে। দেখি তো একবার কি ব্যাপারটা কি। বিয়ের আওয়াজ হবে হয়তো। ওই তো, ওই তো, ওদিক থেকে এই আওয়াজটা আসছে। দেখি তো একবার কি ব্যাপারটা। বৌদি! কি পূজা তুমি? বৌদি, আমাকে তুমি বাঁচাও বৌদি, আমাকে তুমি বাঁচাও। নইলে শয়তানরা আমাকে এই শ্মশানে ওরা একদম বলি দিয়ে দেবে। তুমি আমাকে বাঁচাও। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি বৌদি, সেদিন থেকে সেই বেড়াতে যাওয়ার নাম করে নিয়েছে, আমাকে আমাকে এই শ্মশানের মধ্যে বেঁধে রেখে দিয়েছে। আমি নিজের চোখে দেখেছি কত অসহায় মেয়েকে এরা জ্যান্ত বলি দিয়ে দিচ্ছে। তুমি আমাকে বাঁচাও। নিশ্চয়, নিশ্চয় আমি তোমাকে বাঁচাবো। আমি যখন বেঁচে আছি শুধু তোমাকে নয়, আমি সবাইকে বাঁচাবো। কেমন করে তুমি বাঁচাবে বৌদি? আমি এখান থেকে বেরোনোর জন্য না অনেকবার চেষ্টা করছি, কিন্তু কোনো পথ খুঁজে পাইনি। এখানে সাধু ছদ্মবেশে রক্ষীরা সজ্জিত, কুকুর বিড়াল শিয়াল এরা সবাই না রক্তমুখী, অজানা মানুষ দেখলে একদম ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। তবু তবু আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। তুমি আমার হাতটা শক্ত করে ধরো। ওই দেখো, ওদিকে একটা সুড়ঙ্গ। চলো, চলো, আমরা ওদিক দিয়ে পালিয়ে যাই। চলো। ওম শঙ্কর! ওদিকে কোথায় যাবে? ওদিকে কোথায় যাবে? ওদিকে গেলে বাঘ, সিংহ, হায়নার দল ওত পেতে বসে আছে, তোমাদের তাজা রক্ত খাবে বলে। আপনি তো সাধক, আপনি আমাদের বাঁচার পথ করে দিন। আমরা আপনার শরণাপন্ন, আপনি আমাদের বাঁচান। আমি তোমার কাছে হাত জড়ো করে অনুরোধ করছি। হাত জোড় করতে হবে না রে দিদি, তুই আমাকে আদেশ কর। আমি তোদের বাঁচাতে এসেছি। তুই? আমাকে চিনতে পারলি না? চিনতে পারলি না? দেখ, দেখ আমি কে, দেখ। ভাই! অর্ক, তুমি এখানে? আমার কথা পরে বলবো, এখন যেটা বলছি মন দিয়ে শোনো। বলো। আমরা যেখানে আছি এখান থেকে বেরোনো সহজ পথ নয়। বেশ কিছুদিন ধরে সাধুর বেশ ধরে এখানকার সমস্ত জায়গা আমি ঘুরে দেখেছি জামাই বাবুকে বাঁচাবো বলে, কিন্তু তোদেরকে যেভাবে দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। কিন্তু দাদা ভাই যে একদম পাগল হয়ে গেছে। সে যে মরা পচা মাংসগুলো না ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে যে আমার কোনো কথাই শুনতে চাইলো না রে। এতে জামাইবাবু তো কোনো দোষ নেই। ওই শয়তানটা ধীরে ধীরে জামাইবাবুকে পাগল করতে চেয়েছিল। ওর ইচ্ছে ছিল এই ভট্টাচার্য বাড়িতে থেকে জামাইবাবুকে একদিন জেল খাটাবে। এসব তুই কি বলছিস? শুধু তাই নয় রে, তুই এখানে, আমার তো ভয় হচ্ছে তোর বাড়িতে বড় ক্ষতি না হয়ে যায়। না, আমি আমার সংসার তিল তিল করে করেছি। আমার সংসার আমি কোনোভাবে নষ্ট হতে দেব না। তাহলে এই নে, এতে সাধুর পোশাক আছে, এই পোশাক পরে বেরিয়ে যাওয়া ছাড়া তোর কোনো রাস্তা নেই। তুই তোর ঘর দেখ, আমি আর পূজা জামাইবাবুকে নিয়েই ফিরছি। তবে তবে তাই হোক, আমি চললাম।
চলো চলো বলছে চলো। তাই চলো। সন্দেহ হচ্ছে ওই চন্দ্রকে দেখে, দিন দিন পাল্টে যাচ্ছে ওর ভাব মূর্তি। তাই তো আমার মাঝে মাঝে মনে হয় ও আমার সেই চন্দ্র তো, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, নাকি অন্য কেউ। আমি আড়াল থেকে দেখেছি ওর ভয়ঙ্কর মূর্তি। ও মাঝে মাঝে মদ খাচ্ছে, কেমন বেপরোয়া ভাবে খরচ করছে, আমার ব্যাংকের টাকা মাঝে মাঝে চেক সাইন করে নিয়ে যাচ্ছে। আর সিন্ধুক খুলে দেখি আমার অতগুলো সোনার গয়না উদাও। কে দিল ভাবতে পারছি না। কালী? না না, কালী তো পেটের যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে গেছে, ও কেমন আছে কি জানি। কিন্তু কয়েকদিন আগে তো চন্দ্রই ওকে। গিন্নিমা, কিরে কিছু বলবি? না থাক, পরে বলবো। আরে থাক কেন রে, কি বলবি বল না। বলছিলাম আপনার কোনো দমত ঠেলে ছিল? তাহলে কি ওই ঘন্টাও আমার মতো চন্দ্রকে সন্দেহ করছে? না না, আমি ভাবতে পারছি না, কিছুই ভাবতে পারছি না, কিছুই না। কি ভাবতেন গিন্নিমা? হ্যাঁ? না ও কিছু নয়। হ্যাঁ রে, কালী ফিরেছে? না, আমার মনে হয় ও আর বেশি দিন বাঁচবে না। ঠিক বলেছিস ঘন্টা, ডাক্তারবাবু তাই বলল। কিন্তু তুই তো ডাক্তার নোস, তার মানে তুই। ও কি চুপ করে গেলি কেন বল? না থাক, পরে বলবো। আরে ডাক্তার কি বললে? তোমরা কষ্ট পাবে, পরে বলবো। আরে বাবা, ডাক্তার কি বললো সেটা বলবি তো? এই ঘন্টা না, থাক, পরে বলবো। কি হয়েছে সেইটা বলবি তো? কালী, সত্যিটা তো আমি জেনে গেছি, লুকিয়ে কি লাভ? কি হয়েছে দাদা বাবু? সেটা তো তুই জানবি। আমি ওই ঘন্টা কি চুপ করে গেলি কেন বল? কালী, বলে দে তো, ডাক্তার বাবু তোর কানে কানে কি বলেছে বল। ডাক্তারবাবু বলেছেন আগের বার অপারেশন করতে গিয়ে ওই ঘন্টা আমার কিডনি বেঁচে দিয়েছে। তোকে আমি এত ভালোবাসতাম, শেষে কিনা তুই আমার সাথে এটা করতে পারলি। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। আমি শুধু তন্দ্র দাদা বাবুর কথা মতো তোকে শুধু নাস্তিকমে পৌঁছে দিয়েছিলাম, আর আমি কিছু জানি না। মিথ্যাত কর গিন্নিমা, আমি। চুপ! তুই এত বড় নীচ জঘন্য! এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে কিন্তু আমি পুলিশ ডাকতি। পুলিশ ডেকে কোনো লাভ হবে না মা। যে দেশে পুলিশ ঘুষ খায়, নেতা চোর, সেই দেশে কি বিচার পাওয়া যায়? তাই ওর বিচার করব আমি। যে হাত দিয়ে তুই কালীর কিডনি বিক্রি করার টাকা গুনেছিস, সেই হাতটাকে আমি। না, ওই হাত আমি কাটবো না। ওই হাত দিয়ে তুই কালীর পাছে। না না, ও তোর থেকে বয়সে ছোট, আমার পাছে ক্ষমা চেয়ে নে। আমি কোনো অপরাধ করিনি, তবু আপনি তখন বলতেন আমি আপনার পায়ে হাতে ক্ষমা চেয়ে নিলাম। ভেতরে যাও, যাও বলছে। আমার টাকায় মদ খেয়ে আমার বিরুদ্ধে কথা বলছিলি না। আমাকে মেলে ফেললেও তবু আমি বলবো তুমি তো অন্য দাদা বাবু নও, তুমি অন্য কেউ। তা নাহলে পদ্মবতীকে মারল কে? ধুইতিকে খুন করলে কে? তোমার বোনকে তুমি বিক্রি করে তো কালি তুমি। শোন,
কালির কিণ্ডে বিক্রি করেছি আমি আমার বোনকে পতিতালয়ে বিক্রি করার জন্য পাঠিয়েছি আমি পদ্মকে খুন করেছি এমনকি এ বাড়ির কর্তাকেও গাড়ির তলায় ফেলে মেরেছিলাম আমি এবার তোকেও আমি ওকে তুমি এমন করছো কেন? এই, আমি তো সব কথা শুনে ফেলেছি। তুই আমার চন্দ্রনোষ, কেন তুই এমনি করে আমার সর্বস্ব কেড়ে নিলি? ফিরিয়ে দে আমার চন্দ্রকে, ফিরিয়ে দে আমার পূজাকে, ফিরিয়ে দে আমার পদ্মকে, নইলে কিন্তু তোকে আজ আমি এত তাড়াতাড়ি সব কিছু শুনে ফেলে অবশ্য কিছুদিনের মধ্যে আমি তোমাকে সব শোনাতাম। তা শুনে যখন ফেলেছ তখন এই দলিল একটা সই করে দাও, কারণ আমি তো তোমার ছেলে নই, ওয়ারিশ সূত্রে পেয়ে যাবে। না, সই করো। আমি সই করব না। তাহলে তোমাকেও আগে সই করো, তারপরে না না ছেড়ে দাও। কেন তুই আমার এত বড় সর্বনাশ করলি? বল তুই কে? আগে সই করো, তারপরে বলবো। না 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 না, তোর পরিচয় না দিলে আমি কিছুতেই সই করব না। সত্যি কথা বললে সই করবে? ঠিক বলছো? দেখো বল তোর পরিচয়, তুই কে? আমি বেজন্ম চলেছে পূজা, আর একটু হাঁটলে আমরা এই জঙ্গলটা পেরিয়ে যাবো। আমি আর একদম হাঁটতে পারছি না অর্ক, আমার পা দুটো ভীষণ ব্যথা করছে। আমার গলাটা না একদম শুকিয়ে আসছে। তুমি আমাকে একটু জল এনে দিতে পারো অর্ক? কিন্তু এই জঙ্গলের মধ্যে কোথায় জল পাই বলো তো? দাঁড়াও, ওই দূরে মনে হচ্ছে একটা নদী বয়ে যাচ্ছে, দেখি তোমার জন্য একটু জল পাই কিনা। তুমি এখানে একটু বসো, কোথাও যাবে না কিন্তু। আমি যাবো আর চলে আসবো, কোথাও যাবো না। চারিদিকটা এমন নিঝুম লাগছে কেন? আমার ভীষণ ভয় করছে। আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না কেন? কাউকে না দেখতে পেলেও আমাকে দেখতে পাবে। তুই কি ভেবেছিলে রকির চোখ এড়িয়ে পালিয়ে যাবে? এই রকির চোখ এড়িয়ে পালিয়ে যাওয়াটা এতটা সহজ নয়। চলো আমার সঙ্গে। তোর সঙ্গে তো এসেছিলাম, কিন্তু কি পেলাম? আরে বনের পশু জন্তু তার ভালোবাসা বোঝে, কি তুই বুঝিস না? তাই তুই আমাকে নরকে নিয়ে এলি। আরে ওটা তো আমার বসের আদেশ।
আর তার আদেশ না পেলে তুমি কি আমার সঙ্গে আসতে? ওটাই তো আমার বড় ভুল। জানি না সেই ভুলের মাসুল আমাকে কিভাবে দিতে হবে। আর মাসুল দিতে হবে না, চলো আমরা এখান থেকে চলে যাব অনেক দূরে। ধরো আমার হাত। হ্যাঁ, আমি তোর হাতটা ধরবো, তবে যাওয়ার জন্য নয়, হাতটা কেটে নেওয়ার জন্য। এখনো বলছি আমার সঙ্গে চলো, না হলে ওই শ্মশানের ভয়ঙ্কর রূপ দেখেছো, ওই শ্মশানে ফিরে যেতে হবে। শ্মশানে ফিরে যাব না রে, বরং তোকে মেরে তোর চিতা জ্বালিয়ে এখানেই শ্মশান বানাবো। তাই নাকি? তবে দেখা যাক কে কার চিতা জ্বালে। চল আমার সঙ্গে। এই হাতটা ছাড়, ছাড় বলছি, ছাড়। এই তুই সেই জন্য আমার এত উচ্ছিষ্ট খাবারটা তুই খাবার জন্য নিয়ে যাচ্ছিস? তবে রে জানোয়ার, তোর পূজাকে আমি ভোগ করে ফেলেছি। আজ তোকে আমি একেবারে মেরে ফেলবো। এই জানোয়ার! চলো চলো পূজা, চলো। কি হলো, দাঁড়িয়ে গেলি? ও ও, জল, এই নাও, এই নাও, এই বোতলে জল আছে। ওই বোতলে জল না নিয়ে এসে তুমি বিষ নিয়ে এলে না কেন? আরে গো, আমার মতো ধর্ষিতার বেঁচে থেকে কি লাভ? লাভ ক্ষতির হিসাবটা আজকে করছো কেন পূজা? এর জন্য দায়ী তো তুমি নিজেই। সেদিন 1000 বার বোঝানোর চেষ্টা করেছিলাম, তুমি আমার কথা শুনতে চাও? পরিবর্তে দিয়েছিলে ঘৃণা। অর্থের বিলাসিতার মোহে নিজের ভবিষ্যৎ নিয়ে কি এতটুকু ভেবেছিলে? তাহলে আমাকে ভালোবেসে এইভাবে কষ্ট দিয়ে নিজেকে অন্যের হাতে সঁপে দিতে পারতে না? আমি বড় ভুল করেছি অর্ঘা, বড় ভুল করেছি। ওই শয়তানটার কথা শুনে আমি বড় ভুল করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও অর্ঘা, আমাকে ক্ষমা। ভুল করা যতটা সহজ, ভুল শোধরানো তার চেয়ে অনেক বড় কঠিন। ভুল করে বন্দুকের গুলি বেরিয়ে গেলে যেমন ফিরিয়ে আনা যায় না, ঠিক তেমন তুমি তোমার হারিয়ে যাওয়া ইজ্জত কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না। ঠিক এইভাবে তোমার মতো কত মেয়ে হারিয়ে ফেলেছে তাদের ইজ্জত। তোমার মতো মেয়েরা, তোমার মতো মেয়েরা বিয়ের আগেই যদি অন্য ছেলের সাথে বেড়াতে যায়, বিনিময়ে তোমার মতো চোখের জল ছড়ায়। আবার কেউ বুকে যন্ত্রণা বুকেই চেপে রাখে। আমি সে যন্ত্রণা সহ্য করতে পারবো না অর্ঘা। আমি সে যন্ত্রণা সহ্য করতে পারবো না। না না, আমার জীবন, আমার এই জীবন আমি রাখবো না। ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আমার জীবনটা একদম শেষ করে দেবো, একদম শেষ করে দেবো, একদম শেষ করে দেবো। তাতে কি লাভ হবে? তাতে কি লাভ হবে? এই পদ্ম গোকুরের হাত থেকে তোমার পরিবারকে বাঁচাতে পারবে? ওই মানুষটা যেন দুটো পরিবার ধ্বংস হয়ে যাবে। পূজা কোন মৃত্যুর সময় নয়, পূজা লড়াই করে বেঁচে থাকার সময়। কিন্তু আমি যে নিরস্ত, আমি যে ব্যর্থ এক সৈনিক। কে যোগাবে আমাকে সাহস? যদি বলি আমি তুমি
আমার সব কিছু জানার পরেও পূজা পূজা, মানুষ মরে যায় কিন্তু ভালোবাসা থেকে যায়। এই যতদিন বাঁচবো আমি তোমাকে আগের মতো ভালোবাসবো পূজা। অর্ঘ! এই তো হেথায় কুঞ্জ ছায়া, স্বপ্ন মধুর মোহে, এই জীবনে কটি দিন পাবো, মায়া এসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। এই জীবনে কটি দিন পাবো, মায়া এসে খেলে কাটিয়ে যাব দোহে। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আঁখে, স্বপ্ন মধুর মোহে। অর্ঘ, এখানে দেরি করো না, কেননা তোমার দিদিকে আমরা এখান থেকে পার করে দিয়েছি। এতক্ষণে হয়তো সে বাড়ি ফিরে গেছে। কিন্তু আমার জামাই বাবু, তাকে কিভাবে সুস্থ করে বাড়ি ফিরে নিয়ে যাব? চিন্তা করো না, মানসিক ডাক্তার দেখেছি। তবে চন্দ্রবাবুকে ধরে আর এক সমস্যায় পড়লাম। কেন স্যার? ও যদি বলে দেয় যে আমি চন্দ্র নই, তাহলে আমরা প্রমাণ করতে পারবো না ওই সেই আসামি। কিন্তু দাদা ভাইকে যে যেমন করে হোক বাঁচাতেই হবে। তো আমার মনে হয় তোমরা তোমাদের জামাইবাবুর কাছে গেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যাবো, আমি যাবো আমার দাদা ভাইয়ের কাছে। আপনি আমাকে নিয়ে চলুন। আমি আমি আমার দাদা ভাইয়ের কাছে যেতে চাই। হ্যাঁ, আমরা তার কাছে যেতে চাই। তাহলে আর দেরি নয়, চলো চন্দ্রবাবুর কাছে, ওই মেন্টাল হসপিটালে। এইরকম একটা রাত্রি শুরু হয়েছিল শিয়াল কুকুরের সাথে রাত্রি যাপন। ওই ওরা এসে গেছে। তাই আজই আমি তোমাকে দেবো এই বাড়িতে নরবরের। বেশ, তবে তাই হোক। এই বাড়িতে তুই অনেক ক্ষতি করে ফেলেছিস, আর কোনো ক্ষতি করতে পারবি না। বৌমা, তুমি বেঁচে আছো? হ্যাঁ মা, আমি বেঁচে আছি। স্বয়ং মা কালী আমাকে বাঁচিয়ে রেখেছে, তাই মা কালী ধরেছে আজকে ভয়ঙ্করী রূপ। এই রূপে তো তোমাকে দারুণ মিষ্টি লাগছে। রকের মুখে শুনলাম তুই নাকি এখনো বেঁচে আছিস। এবার মিষ্টি দেখার আগে না তোর ওই দৃষ্টিটাই হারাবি। মেঘ যতখানি গর্জন করে ততখানি কিন্তু বৃষ্টি হয় না, তাই বেশি গর্জন করিস না। গর্জন করছি না, তোর মতো শয়তানের এই পৃথিবীতে আজ নিধন হবে। পারবি না রে, পারবি না। এই পদ্ম গোখরের ছবলের বিষ তুই সহ্য করতে পারবি না। তোর বিষ তো অনেক আগেই হজম করে ফেলেছি, এবার তোর ওই বিষ দাঁত ভাঙবো, তখন বুঝবি তোর বিষের কোনো মূল্যই নেই। কতটা ভুল বলি। যেমন 100 গ্রাম সোনার দামের চেয়ে 1 গ্রাম সাপের বিষের দাম 10 গুণ, তেমনি একটা ভালো মানুষের চেয়ে একটা খারাপ মানুষের সম্মান 10 গুণ বেশি। তোর মধ্যে কি সততা আদর্শ বলে কিছুই নেই? সততা দর্শ দেখাচ্ছ? যেদিন পদ্মর বাচ্চাটা নষ্ট করে ওকে মেরে ফেলেছিলাম, সেদিন তুমি আমাকে বাঁচার পথ দেখিয়েছিলে। আর আজ আমি তোমার গলা অস্ত্র ধরেছি বলে তুমি গর্জে উঠেছ। আচ্ছা, আপনারা সবাই সত্যি করে বলুন তো, কোন গভীর রাতে কোন ফাঁকা জায়গায় যদি দেখেন কোন দুষ্কৃতী দল কাউকে খুন করছে, কেউ বাঁচাতে যাবেন? এরা যাবে? যাবে না। কারণ আমরা সবাই স্বার্থের দাস, নিজেদের প্রাণ বাঁচাতে থাকি। তাহলে আদর্শ কি বেঁচে আছে? আসলে আমরা অন্যের দোষ দেখলে উকিল হয়ে যাই, আর নিজেদের দোষ থাকতে বিচারপতি হয়ে যায়। এটাই বাস্তব। আচ্ছা, আপনারা সবাই বুকে হাত দিয়ে বলুন তো, এই সমাজে কজন সততা নিয়ে বাঁচে? গোয়ালা দুধে জল মেশায়,
ডাক্তার ভেজাল ওষুধ দেয়, উকিল মিথ্যেকে সত্যি বানায়, মাস্টার স্কুলে গিয়ে কানে হেডফোন গুঁজে ক্লাস নেয়, আর নেতা কি আর বলবো, পরাধীন দেশের নেতারা দেশ স্বাধীন করার কথা ভাবতেন, আর স্বাধীন দেশের নেতারা কি করে লুটে পুটে খাওয়া যায় সেই কথাই ভাবতেন। তাহলে ভালোটা কি আছে? হ্যাঁ, ভালোটা আছে। কিছু মানুষ যেমন খারাপ, কিছু নেতাও তেমন খারাপ, তাই ভালোটা আজও বেঁচে আছে। বেশ, বুকে হাত দিয়ে শুধু তোমাকে নয়, হাজার হাজার দর্শককে বলছি, কোন নিশুতি রাতে কোন জঙ্গলে যদি দেখেন কোন দুষ্কৃতীর দল কোন একটা মেয়েকে রেপ করছে, কেউ প্রতিবাদ করবেন? করবেন না। ঠিক এইরকম একটা অমাবস্যা রাতে একটা কুমারী মেয়েকে ধর্ষণ করেছিল এই ভট্টাচ বাড়ির শুভঙ্কর ভট্টাচ, তোমার শ্বশুর মশাই। আর সেই ধর্ষিতা মেয়েটা জন্ম দিল একটা বেজন্মা বাচ্চা, সেটা আর কেউ নয়, আমি কেউ তাকে দয়া দেখায়নি, মায়া দেখায়, কেউ বিয়েও করতে চায়। আমি আমার মাকে নিয়ে ছুটে গেছি আমি ভট্টাচ বাড়িতে, মায়ের জন্য একটু সিঁদুর ভিক্ষা চাইতে, দিল না। কি বললো জানো? তোর মা বাগদির মেয়ে, আমি ভট্টাচ বামন, কখনোই তা হতে পারে না। অথচ ওই শয়তান ওই বাগদির গর্ভে জন্ম দিল আমার। বন্ধুদের কটূক্তির জন্য স্কুলে যেতে পারতাম না, পাড়ার মানুষের সামনে মাথা উঁচু করে চলতে পারতাম না। আমার সেই কষ্ট দেখে আমার মা এইরকম একটা অমাবস্যা রাতে গলায় দড়ি দিয়ে চলে আমি চিৎকার করে সবাইকে ডাকলাম, কে আছো, কে আছো? আমার মায়ের ঝুলন্ত দেহটা নামিয়ে দাও, আমার মায়ের ঝুলন্ত দেহটা নামিয়ে দাও। আমি আমার মায়ের ঝুলন্ত দেহটা নামিয়ে ফেললাম, দেখলাম আমার মা আর বেঁচে নেই। সেই থেকে আমি দেশের শত্রু, সমাজের শত্রু, মানুষের শত্রু, ঘুরে রক্ত আমি পাগল হয়ে যাই, পাগল হয়ে ওঠে, হাত দুটো গরজে ওঠে। এতক্ষণ তো আপনারা সমস্ত ঘটনা শুনলেন, তাহলে বলুন তো এই শয়তানটার মাথা কেটে আমি কি কোনো অন্যায় করেছি? আইনের আদালতে কি বলবে জানি না, তবে আমার মানবিকতার আদালতে আমি দাঁড়িয়ে বলছি
আপনার জায়গায় আমি হলে আমি ঠিক এই কাজ করতাম। আজ তুই এই কাজ করেছিস বলে আমার কোনো কষ্ট হচ্ছে না, বরং গর্ব হচ্ছে আমি তোর মতো মেয়ের বাবা হতে পেরেছি বলে। আজ শুধু তুমি নাও বাবা, আমরাও ধন্য হয়েছি। আর এ কথা শুনে খুশি হয়েছে দেশের মানুষ। কারণ ওই পঙ্কজ ছিল দেশের শত্রু, জেল খাটা দাগি আসামি, যাকে সিবিআই পর্যন্ত ধরতে গিয়ে হিমশিম পেয়েছিল, তাকে বৌদি উপযুক্ত শাস্তি দিয়েছে। শেষ করে দিয়েছে পদ্ম পাতায় বাসা বাঁধা পদ্ম গোখরোকে। ইয়েস, চন্দ্রবাবাজিকে আমরা কি আর কোনোদিন ফিরে পাবো না? নিশ্চয়ই পাবেন মেশমশাই, নিশ্চয়ই পাবেন। দাদা ভাই এতদিন ওই সিবিআই এর হেফাজতে চিকিৎসার অধীনে ছিল। সিবিআই জানিয়েছে দাদা ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, তাই তো দাদা ভাইকে নিয়ে আজ এখানে আসবে। তুমি ঠিক বলছো পূজা, তোমার দাদা ভাই সুস্থ হয়েছে। শুধু সুস্থ নয় রে দিদি, সিবিআই দপ্তর জানিয়েছে জামাইবাবুকে আজই এখানে নিয়ে আসবে। চন্দ্রবাবু আমার কাছে ফিরবে, তুই ঠিক বলছিস ভাই? হ্যাঁ বৌদি, হ্যাঁ, সিবিআই তো তাই জানালো। দাদা ভাই এখন সম্পূর্ণ সুস্থ, তাই তো সিবিআই নিজেই দাদা ভাইকে নিয়ে এখানেই আসছে। ওই তো দাদা ভাই এসে গেছে। চন্দ্র, আমি তোমাদের সেই চন্দ্র। পদ্ম, আমি তোমাকে ভুল বলছিলাম, তুমি আমাকে ক্ষমা করে পদ্ম। আসলে আমি কিছুদিনের জন্য মানসিক অবসাদে ভুগছিলাম। এই সিবিআই দপ্তরের তৎপরতা সম্পূর্ণ সুস্থ আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমাকে ক্ষমা করো। আজ আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার এই সাহসিকতার জন্য গর্ববোধ করছে। আইনের নিয়ম অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়টা নিয়ে আলোচনায় বসবে। আর আমি চাই তোরা এইভাবে পাশাপাশি থেকে আবার গড়ে তোল সুখের সংসার। আর আমি চাই পদ্মর মতো এই দেশের বুকে জন্ম নেই হাজার হাজার পদ্ম, যে পদ্ম এই পঙ্কজের মতো বিষাদদেরকে শেষ করে দিয়ে সৃষ্টি করবে নতুন করে ইতিহাস, ধ্বংস করবে পদ্ম পাতায় পদ্ম গোখরো। আমি সবাই খুশি খুশি, চোখে পাতা খুলে রাখবো। কাটবে প্রহরী নাচে গানে, সবাই সারা রাত জাগবো। আজকে সবাই ছুটি, চোখের পাতা